ফাগুন এলেই পাখি ডাকে, থেকে থেকেই ডাকে। তাকে তোমরা কোকিল বলবে, বলো। আমি যে তার নাম রেখেছি আশা, নাম দিয়েছি ভাষা। কত নামেই তাকে ডাকি, মেটে না পিপাসা। ভাবছ শরৎকালে কেন ম্যাডাম ফাগুনের কথা বলছে? আজ তোমাদের ফাগুনের একটি কবিতা শোনাবো। সুপ্রিয় শিক্ষার্থী, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। পূর্বেই তোমাদের সাথে আমি পরিচিত হয়েছি। পূর্বের ক্লাসে আমি নাজনীন আক্তার রেখা, প্রভাষক, বাংলা বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ। আজ আমরা কথা বলবো, জানবো তোমাদের অত্যন্ত প্রিয় একটি কবিতা, তাহারই পরে মনে, বেগম সুফিয়া কামালের। আমি ইতিমধ্যে বলেছি তোমাদের ক্লাসের প্রায় সিলেবাসের সবগুলো গল্প, কবিতা, উপন্যাস নিয়ে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ ইতিমধ্যে আলোচনা করেছেন, তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিয়েছেন। আমি চেষ্টা করছি পুনরায় একটু আলোচনা করে তোমাদের যদি কোনো ভুল ভ্রান্তি কিংবা না বোঝার থাকে কিংবা ছোট ছোট কোনো গ্যাপ থাকে সেইগুলো পূরণ করার জন্যে। আশা করি তোমরা উপকৃত হবে এবং মনোযোগ দিয়ে আমাদের এই ক্লাসটি উপভোগ করবে। বেগম সুফিয়া কামাল, জন্ম 1911 সালে 20 জুন, মৃত্যু 1999 সালের 20 নভেম্বর। সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন বরিশালের শায়েস্তাবাদ নগরের নবাব পরিবারে তার নানা বাড়িতে। মাত্র 12 বছর বয়সে মামাতো ভাই সৈয়দ মোহাম্মদ নেহাল হোসেনের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু দুর্ভাগ্য 21 বছর বয়সে নেহাল হোসেনকে তিনি হারান। নেহাল হোসেনের সহযোগিতায়, উৎসাহে তিনি গল্প, কবিতা, সাহিত্য এবং সমাজসেবামূলক কাজে আগ্রহ প্রকাশ করেন এবং সেই সমস্ত কাজে নিজেকে সম্পৃক্ত করেন। এখানে একটি কথা বলে রাখি, সুফিয়া কামাল যেই সময়টাতে জন্মগ্রহণ করেছিলেন তার চারপাশে যে অবরুদ্ধ পরিবেশ ছিল, সেই সময়ে মেয়েদের লেখাপড়া খুব একটা সহজ ছিল না। উর্দু, ফার্সি এগুলো তো অবশ্যই পড়া হতো, কিন্তু মেয়েরা যে বাইরে গিয়ে পড়াশুনো করবে, বাংলা পড়বে কিংবা শিল্প, সাহিত্য, সংস্কৃতি জগতের চর্চা করবে, সেরকম পরিবেশ কিন্তু তখন ছিল না। এই পরিবেশের সাথে আমরা আরেকজন মহীয়সী নারীর উদাহরণ দিতে পারি, তুলনা করতে পারি। তার আরেকজন মহীয়সী নারী আমাদের চোখের সামনে চলে আসে। বলো তো কে? ঠিক ধরেছ, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। এক অবরুদ্ধ সমাজ ব্যবস্থায় বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন অসম্ভব সাহস, মনোবল, শক্তি এবং প্রচেষ্টা দিয়ে, কর্মদক্ষতা দিয়ে তিনি চেষ্টা করেছেন মুসলমান নারী জাগরণের একজন অগ্রদূত হিসেবে কাজ করে গেছেন। মুসলমান নারীদেরকে পড়াশোনার জন্য বের করে এনেছেন। বাংলা পড়া এবং শিল্প, সাহিত্য, সংস্কৃতি জগতে মেয়েদের যে অগ্রণী ভূমিকা থাকা উচিত, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সেই দিকটা উন্মোচন করে গেছেন। এবং আমরা মুসলমান নারীরা, এই যে আমি আজকে তোমাদের সামনে কথা বলছি, তোমাদের সহপাঠীরা তোমাদের পাশে বসছেন, এই মুসলমান নারীদের জাগরণের পেছনে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের অবদান কিন্তু অনস্বীকার্য। তিনি না হলে আজ আমি রেখা ম্যাডাম তোমাদের সামনে এসে হয়তো কথা বলতে পারতাম না। আজকে আমাদের মেয়েরা কোথায় কোথায় চলে গেছে। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মেয়ে, আমাদের মাননীয় স্পিকার মেয়ে, সব ক্ষেত্রে নারীরা বিমান চালাচ্ছে, জাহাজ চালাচ্ছে, নারীরা আর্মিতে আছে, নৌবাহিনীতে আছে, সব কঠিন কঠিন চ্যালেঞ্জিং প্রফেশনে কিন্তু নারীরা এগিয়ে আছে। এবং এই এগিয়ে যাওয়ার পেছনে, বিশেষ করে মুসলমান নারীদের এগিয়ে যাওয়ার পেছনে যে কয়জন নারী বাংলা সাহিত্যে, বাংলা ভাষায় অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাদের মধ্যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন অগ্রগণ্য। এবং তারই ধারাবাহিকতায় পরবর্তীতে বেগম সুফিয়া কামাল কাজ করে গেছেন, একেবারে অক্লান্ত পরিশ্রম করে গেছেন নারীদের ভেতরের বোধ, নারীদের ভেতরের শিক্ষা দীক্ষা এবং নারীদের ভেতরের জাগরণের জন্যে। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের অনেকগুলো সৃষ্টিকর্ম রয়েছে। সাঝের মায়া, কেয়ার কাটা, উদাত্ত পৃথিবী, মায়া কাজল। তিনি পেয়েছিলেন বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, নাসিরুদ্দিন স্বর্ণ পদক। বেগম
রোকেয়া সাখাওয়াত হোসেনের সান্নিধ্যেও তিনি পেয়েছেন। শুধু বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নয়, বেগম সুফিয়া কামাল, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মোহাম্মদ নাসিরুদ্দিন ওনাদেরও স্নেহধন্য হয়েছিলেন। ওনারাও তাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, পথ দেখিয়েছেন। তাদের আলো ছায়ায়, তাদের উৎসাহে উদ্দীপনায় বেগম সুফিয়া কামাল এগিয়ে গিয়েছেন, থেমে থাকেননি। এবং এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকাটা পালন করেছে আসলে তার স্বামী সৈয়দ মোহাম্মদ নেহাল হোসেন। তিনি তাকে এগিয়ে দিয়েছেন অবরুদ্ধ সমাজ থেকে নিজেকে তৈরি করার জন্য, নিজেকে একটি ভিন্ন সত্তা হিসেবে একটি মর্যাদাপূর্ণ আসনে আসীন করার জন্যে সৈয়দ মোহাম্মদ নেহাল হোসেন বেগম সুফিয়া কামালকে অনেক বেশি সাহস জুগিয়েছেন। দুর্ভাগ্য তার, মাত্র 21 বছর বয়সে তিনি তার স্বামী নেহাল হোসেনকে হারান। পরবর্তীতে তিনি মোহাম্মদ কামাল উদ্দিন খানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কামাল উদ্দিন খানও তাকে এগিয়ে দিয়েছেন এবং পরবর্তীতে কামাল উদ্দিন খানের নামের পর সাথেই তিনি বেগম সুফিয়া কামাল নামে অভিভূত হন, অভিষিক্ত হন। কামাল উদ্দিন খানও তাকে এগিয়ে দিয়েছেন বিভিন্ন অবরুদ্ধতার বিরুদ্ধে যাওয়ার জন্য, বিরুদ্ধ পরিবেশের সাহস জুগিয়েছেন তাকে কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের পথ ধরেই বেগম সুফিয়া কামাল এসছেন এবং একটি সময় দেখা গেছে বিভিন্ন সংগঠন, বিভিন্ন নারী জাগরণ, বিভিন্ন নারীদের নিয়ে কাজ করা, পিছিয়ে পড়া নারীদের নিয়ে তিনি সামনে এগিয়ে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। তিনি মহাত্মা গান্ধীকে নিজ হাতে কাটা সুতো, চরকায় কাটা সুতো উপহার দিয়েছিলেন। তিনি একেবারে 1952 সালে ভাষা আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। এবং শুধু তাই নয়, পরবর্তীতে পাকিস্তান সরকার যখন বাংলার দমন, ভাষা এবং সংস্কৃতিকে দমন পীড়ন নীতির জন্য রবীন্দ্রনাথকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, তখন বেগম সুফিয়া কামাল এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এমনি করে সকল অন্যায়ের বিরুদ্ধে কিন্তু বেগম সুফিয়া কামাল তার সাহসী কণ্ঠ ধারণ করেছিলেন, তার সাহসী মূর্তি ধারণ করেছিলেন, এগিয়ে গিয়েছেন, প্রতিবাদ করেছেন, সংগঠন তৈরি করেছেন, নারীদেরকে আলোর মুখ দেখিয়েছেন, অন্ধকার থেকে বের করে এনেছেন। এ কারণে তাকে সাহসিকা জননী বলা হয়। তিনি সব কিছুর বিরুদ্ধে গিয়েও কিন্তু তিনি সমাজ, সংস্কৃতি, সাহিত্য নিয়ে কাজ করে গেছেন অবলীলায়। এবং আমরা সেই ছোটোবেলায় আমাদের মনে আছে, তোমাদের একেবারে যখন স্কুলেও বোধ হয় তখন যাওনি, তখন মারা শুনিয়েছে, বোনরা শুনিয়েছে, গোল করো না ছোটন ঘুমায় খাটে, এই ঘুমকে কিনতে হলো নওয়াব বাড়ির হাটে, সোনা নয় রূপা নয় দিলাম মতির মালা, তাই তো খোকন ঘুমিয়ে আছে ঘর করে উজালা। কিংবা আরেকটু বড় হয়ে আমরা পড়েছি, আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এখন সেই বয়সেই লেখাপড়া করো মেলা, আমরা যখন আকাশের তলে উড়িয়েছি শুধু ঘুরি, তোমরা এখন কলের জাহাজ চালাও গগনজুড়ি, উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পরি দেওদানা। আবার উনি বলছেন, অনেক কথার গুঞ্জন শুনি, অনেক গানের সুর, সবচেয়ে ভালো লাগে আমার মাগো ডাক সুমধুর। কত সহজ করে, কত সুন্দর করে, কত সাবলীলভাবে তিনি আমাদের প্রাণের কথাগুলো বলে গেছেন। এখানে কোনো কাঠিন্য নেই, এখানে কোনো গভীরতা, কোনো জটিলতা নেই, কিন্তু এখানে আমাদের দৈনন্দিন জীবনের সহজতা, দৈনন্দিন জীবনের সাবলীলতা, দৈনন্দিন স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা তিনি সহজ ভাষায় সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। এভাবে সুফিয়া কামাল ধীরে ধীরে আমাদেরকে এগিয়ে নিয়ে গেছেন, বিশেষ করে মুসলমান নারীদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি চর্চায় উৎসাহিত করেছেন। মুসলমান নারীদের মধ্যে যারা পিছিয়ে ছিলেন, যারা অন্ধকারে ছিলেন, তাদেরকে আলোর পথে দিশারি দিয়েছিলেন। এবং উনি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্কুলেও বেশ কিছুদিন উনি শ্রম দিয়েছেন যাতে এটা সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তো যাই হোক, এই হচ্ছে বেগম সুফিয়া কামাল। আমরা ধীরে ধীরে ওনার মতাদর্শগুলো পড়ব, ওনার আদর্শ আমরা ধারণ করব। উনি যে সুন্দরভাবে নারী জাগরণের জন্য ভাষা, সাহিত্য, সংস্কৃতিতে নারীদের পদচারণার জন্য যে কাজ করে গেছেন, আমরা তাকে শ্রদ্ধা জানাই, আমরা তাকে সম্মান জানাই, জানাই ভালোবাসা। সুপ্রিয় শিক্ষার্থী,
বলছিলাম আজকে পড়ব একটি ফাগুনের কবিতা। ষড়ঋতুর অনিন্দ রূপময়তায় অনন্য আমার এই বাংলা মায়ের শ্যামল প্রকৃতি। এখানে গ্রীষ্মের তাপদাহ যেমন আছে, তেমনি অঝোর ধারায় বর্ষণ আমাদের মনকে প্রশান্ত করে। শ্রাবণের ধারায় আমাদের যে সিক্ততা, যে আনন্দ, যে উৎফুল্লতা, এরপরে আবার শরৎ আকাশের কথা বলেছিলাম, গত ক্লাসেও বলেছিলাম। হেমন্তের ধান কাটা, শীতের কুয়াশা এবং বসন্তের ফুল, সব মিলিয়ে এই ষড়ঋতুর অনিন্দ এক রূপ আমাদের এই বাংলা প্রকৃতিতে যুগের পর যুগ কবি, শিল্পী, সাহিত্যিকদেরকে আলোড়িত করে, আন্দোলিত করে। প্রতিটি ঋতুই যেন ভিন্ন ভিন্নভাবে কবি মনে একটি সুন্দর সুস্পষ্ট আবেগ অনুভূতির জাগরণ করে। এবং তাই তো সাধারণ মানুষের মনে যে চাঞ্চল্য হয়, কবি, সাহিত্যিক, শিল্পীরা তার থেকে একটু এগিয়ে যান, একটু গভীরে যান। আমরা কবিতায় শুনি, গানে শুনি, সব কিছুতে শুনি, আমরা প্রবন্ধে দেখি এই চমৎকার প্রাকৃতিক পরিবেশের এই আবেদন, এই মূল্য আমাদের জীবনকে তাড়িত করে, আমাদের জীবনকে আন্দোলিত করে, শিহরিত করে। আমরা এক এক ঋতুতে এক একভাবে নিজেদেরকে শিহরিত করতে পারি, উৎফুল্ল করতে পারি, আনন্দিত করতে পারি। তাই আমাদের এই দেশ, অনিন্দ রূপময়তার এই দেশ, ষড়ঋতুর এই দেশ আমাদেরকে কবি, সাহিত্যিক, শিল্পী হতে সহযোগিতা করে বোধহয় সবচেয়ে বেশি। এবং কবি, সাহিত্যিক, শিল্পীদের মধ্যেই কিন্তু এই ষড়ঋতু, বিশেষ করে কিছু কিছু ঋতু অনেক বেশি আবেদন সৃষ্টি করে। বর্ষা ঋতু নিয়ে রবীন্দ্রনাথ অনেক কিছু লিখেছেন, কাজী নজরুলের অনেক গান রয়েছে। শরৎ নিয়ে গত ক্লাসে বলেছি, শরৎ নিয়ে রবীন্দ্রনাথের কত সুন্দর সুন্দর লেখা আছে। এবং হেমন্ত নিয়ে জীবনানন্দ দাশ লিখে গেছেন চমৎকার চমৎকার কবিতা, অসাধারণ কবিতা। আর ফাগুন, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে। কিংবা আমরা যখন শুনি আমাদের মন ভরে যায়, আহা আজি এ বসন্তে এত ফুল ফোটে, এত পাখি গায়, এত বাঁশি বাজে। এই যে চমৎকার করে প্রকৃতিকে উপস্থাপন, চমৎকার করে প্রকৃতিকে আগে থেকেই প্রকৃতিকে আমাদের সামনে নিয়ে আসা, আমরা যতটুকু অনুভব করছি তার থেকে অনেক বেশি শিহরিত করে আমাদেরকে কবি, সাহিত্যিক, শিল্পীদের এই শব্দগুলো, এই বাক্যগুলো, এই সৃষ্টিগুলো, এই সুরগুলো, এই সুরের অনুরণনগুলো আমাদেরকে কিন্তু আরও বেশি জীবন্ত করে। আর তাই তো বসন্ত আমাদেরকে অনেক বেশি প্রাণিত করে। বসন্তকে বলা হয় প্রেমের ঋতু, ভালোবাসার ঋতু। বসন্তকে বলা হয় ফুলের ঋতু, ঋতুরাজ বসন্ত। ফুলে ফুলে, সবুজ পাতায় পাতায় যেন একেবারে ভালোবাসার আগুন লাগে। এই বসন্ত নিয়ে কবি, সাহিত্যিক, শিল্পীদের মধ্যে একটি চাঞ্চল্য সৃষ্টি হয়। আমরা যে কবিতাটি আজকে পড়ব তাহারই পরে মনে, এই কবিতাটি মূলত বসন্তেরই কবিতা, কিন্তু এখানে একটুখানি শীতকে আমরা ছুঁয়ে গেছি। চলো মূল কবিতায় যাওয়ার আগে কবিতাটির পাঠ নেই, মনোযোগ দিয়ে একটিবার। আমি জানি তোমরা আমার চেয়ে অনেক 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 ভালো পড়তে পারো এবং অনেক ভালো উপস্থাপন করতে পারো। ক্লাসটা যদি সামনাসামনি হতো, আমি তোমাদের কাছ থেকে শুনতাম যে তোমরা কেমন করে পড়ছো, শিখতাম। আমি কিন্তু ছোটদের কাছেও শিখি, আমি প্রতিনিয়তই শিখি, শেখার কোনো শেষ নেই। আমি একটি ছোট্ট 5 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চার থেকেও শিখি যে কীভাবে শব্দ উচ্চারণ করে, কীভাবে আ উ করে। আমি কিন্তু ধ্বনি শিখেছি, বইয়ের যে ধ্বনি তার থেকেও কিন্তু ধ্বনি শিখেছি আমার বাচ্চার আ উ শব্দ থেকে। এভাবে কিন্তু প্রকৃতি থেকেই আমরা শিখতে পারি, প্রতিনিয়ত শিখতে পারি। তবে আমরা আশা করব অচিরেই আমরা তোমাদের মুখোমুখি হব। এখনও শুরু হয়ে গেছে, তবে নির্দিষ্ট ক্লাস, আশা করছি তোমরা তোমাদের নির্দিষ্ট দিনে অবশ্যই ক্লাসে আসছো এবং তোমাদের শিক্ষকদের সাথে সরাসরি তোমাদের পাঠদান পদ্ধতি চালু হয়েছে এবং তোমাদের বন্ধুবান্ধবদের সাথে তোমাদের দেখা হচ্ছে, আনন্দ হচ্ছে, উৎফুল্ল হচ্ছে। তবে একটি কথা আমি কবিতায় যাওয়ার আগে বলে রাখি, সেটা হচ্ছে খুব বেশি উৎফুল্ল হতে গিয়ে মুখের মাস্কটা কিন্তু খুলবে না। স্বাস্থ্যবিধি কিন্তু আমাদের মেনে চলতে হবে আগামী ক্লাসগুলো আরও বেশি পরিপূর্ণভাবে করার জন্য। আগামী দিন যেন আমরা, এখন তো আমাদের 1, 2 বা 3টি ক্লাস হচ্ছে, বা সপ্তাহে 1 দিন 2 দিন করে আমরা ক্লাস নিচ্ছি সামনাসামনি, মুখোমুখি। আমরা যেন সুস্থ থাকতে পারি, খুব অচিরেই যেন করোনাকে আমরা জয় করতে পারি, মুখোমুখি যেন আমরা একেবারে 5টা 6টা সারাদিনের ক্লাসগুলো করতে পারি। সেজন্যই তোমাদের সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। তাই অতি আবেগে মুখের মাস্ক খোলা যাবে না কিন্তু, এবং স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। চলো আমরা কবিতার মূল আয়োজনে যাই।
তাহারই পরে মনে, মনোযোগ দিয়ে শোনো। ক্লাস শুরু হলে আমি কিন্তু তোমাদের কাছে শুনবো। এখন আগে আমার কাছ থেকে একটিবার শোনো। হে কবি, নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি, লবে নাকি তব বন্দনায়। কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। এখনো দেখনি তুমি? কহিলাম, কেন কবি আজ এমন উন্মনা তুমি, কোথা তব নবপুষ্প সাজ। কহিল সে সুদূরে চাহিয়া, অলখের পাথারে বাহিয়া, তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান। ডেকেছে কি সে আমারে, শুনি নাই, রাখিনি সন্ধান। কহিলাম, ওগো কবি, রচিয়া লহনা আজো গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি, এ মৌরি মিনতি। কহিল সে মৃদু মধুস্বরে, নাই হলো, না হোক এবারে, আমারে গাহিতে গান, বসন্তেরে আনিতে বরিয়া। রহিনী সে ভুলেনি তো, এসেছে তা ফাগুনি সরিয়া। কহিলাম, ওগো কবি, অভিমান করেছ কি তাই, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথায়। কহিল সে পরম হেলায়, বৃথা কেন? ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে, পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ বিরোচন। হোক, তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা। কহিলাম, উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা। কহিল সে কাছে সরে আসি, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে। তাহারই পরে মনে, ভুলিতে পারি না কোনো মতে। আশা করি বুঝেছ। খুব মনোযোগ দিয়ে কবিতাটা পড়লে, কবিতা এমন একটি শিল্প, তুমি যতবার পড়বে নতুন নতুনভাবে তোমার কাছে এটার আবেদন নতুন নতুনভাবে সৃষ্টি হবে। কবিতা এমন একটি শিল্প, অসাধারণ একটি শিল্প, তুমি নতুন নতুনভাবে তার অর্থ অবগাহন করতে পারবে, নতুন নতুন তার অর্থ উপলব্ধি করতে পারবে। একটি কবিতা বিভিন্নভাবে পড়া যায়, একটি কবিতা বিভিন্নভাবে আবিষ্কার করা যায়। এখানে আমরা যে কবিতাটা পড়লাম, তাহারই পরে মনে। সাধারণ কবিতায় আমরা একটি ব্যক্তি বা একটি পার্সনের কথা জানি, কিন্তু এই কবিতায় একটি চমৎকার নাটকীয়তা আছে, সংলাপ ভিত্তিক। এখানে দুজন মানুষের কথা বলা হচ্ছে। আমরা কবিতায় দেখলাম একজন কবি, হে কবি, একজন কবির কথা বলা হচ্ছে এবং তাকে কে সম্বোধন করছে, কে আহ্বান জানাচ্ছে, তার সাথে কে কথা বলছে, কবি ভক্ত। ওই যে প্রথম দিকে বললাম আমি যে বসন্তের কিংবা বর্ষার কিংবা শরতের, হেমন্তের, এই বিষয়গুলো কবিদের কল্পনায় এত চমৎকারভাবে উঠে আসে, আমরা সাধারণ মানুষরা জানার আগে, বোঝার আগে কবিরা যেন এর অসাধারণ সৌন্দর্যটা অবলোকন করতে পারে, উপলব্ধি করতে পারে এবং বিভিন্ন রং দিয়ে, বিভিন্ন চমৎকার আর আলপনায় এঁকে যেন তার কবিতায়, তার গানে, তার শিল্পে এই আলপনার তুলিতে যেন এঁকে দিতে পারে, চমৎকার একটি ক্যানভাসে যেন চমৎকার একটি শিল্পকর্ম তৈরি করতে পারে। এখানে একজন কবি ভক্ত প্রশ্ন করছে, হে কবি, নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়। ফাগুন মানে ফাল্গুন, ফাল্গুন চৈত্র, এই 2 মাস মিলে বসন্তকাল, ফুলের ঋতু, ভালোবাসার ঋতু, পরিপূর্ণতার ঋতু। এই ফাগুন ধরায় চলে এসেছে, ধরা মানে পৃথিবী। বলছে পৃথিবীতে বসন্ত চলে এসেছে, ফাগুন চলে এসেছে। বসন্তে বরিয়া তুমি,
লবে নাকি তব বন্দনায়, বরিয়া মানে বরণ করে। তাহলে বসন্তকে কি তুমি বরণ করে নেবে না? তোমার বন্দনায়, তোমার কবিতায়, তোমার গানে আমরা অপেক্ষা করছি, তোমার শিল্পে আমরা তোমার গান শুনতে চাই, আমরা তোমার কবিতা শুনতে চাই, যেখানে তুমি আগে বসন্তকে নিয়ে অনেক অনেক কিছু লিখেছো, অনেক কিছু বলেছো, অনেক কিছু জানিয়েছো আমাদের। কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি। কবি একটু আনমনা ছিল, তিনি স্নিগ্ধ আঁখি তুলে বলছেন, দক্ষিণ দুয়ার গেছে খুলি। এই দক্ষিণের কথা দুয়ার কেন বলছে? দক্ষিণের দুয়ার আমরা জানি বসন্তকালের বাতাস হয় দক্ষিণ দিক থেকে, শীতকালের বাতাসটা উত্তর দিকে। এই জন্য শীতকালকে অনেক সময় বলা হয় উত্তরী বায়, আর বসন্তকে বলা হয় দক্ষিণা বায়ুর ঋতু। দক্ষিণ দিকের বাতাসে, পাগলা বাতাসে মানে সব কিছু মনে হয় উড়িয়ে নেবে, এমন ফুরফুরে, এমন চমৎকার একটি হাওয়া বাতাস। বলছে বসন্তের আগমনে যে দক্ষিণা বাতাস আসে, সেই বাতাস কি চলে এসেছে? সেই বাতাসে কি আমাদের দক্ষিণ দুয়ার খুলে গেছে? বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল? আমরা আম খাবো গ্রীষ্মকালে, কিন্তু আমের মুকুল, ছোট ছোট মুকুল কিন্তু, কিংবা বাতাবি নেবুর ফুল কিন্তু বসন্তকালেই, ফাগুন মাসেই গাছে দেখা যায়। এগুলো হচ্ছে বসন্তের একেবারে আগমনী বার্তা। বলছে এই আগমনী বার্তাগুলো কি হয়ে এসে গেছে পৃথিবীতে? নেবুর ফুল ফুটেছে কিংবা আমের মুকুল ফুটেছে। দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। সমীর মানে বাতাস। বলছে দক্ষিণের বাতাস এই আমের মুকুল, বাতাবি নেবুর ফুল, এই ফুলের গন্ধে কি, এই মুকুলের গন্ধে কি আকুল হয়েছে? বসন্তের এই যে ছোঁয়া, বসন্তের এই যে আগমন, এটা আমরা টের পাই প্রকৃতির এই পরিবর্তনের মধ্য দিয়ে। কবি ভক্ত আবার বলছে, এখনো দেখোনি তুমি? ওমা, এ কি কথা, সে কবে হয়ে গেছে? এই এখনো দেখোনি, এখনই শব্দটা দিয়ে আমরা বুঝি ওমা এটা কি কথা, সে কবে হয়ে গেছে, তুমি এখনো দেখোনি। এটা হচ্ছে নাটকীয়তা, মানে চমৎকার একটি নাটকীয়তার মধ্য থেকে কিন্তু এই কবিতাটা কবি উপস্থাপন করেছেন, সৃষ্টি করেছেন, যেখানে প্রশ্নের মধ্য দিয়েই উত্তর পাওয়া যাচ্ছে, উত্তরের মধ্য দিয়েই প্রশ্ন পাওয়া যাচ্ছে, অনেক কথা পাওয়া যাচ্ছে। রবীন্দ্রনাথের সেই কথার মতো, অনেক কথা যাও যে বলি, কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। উত্তরের মধ্যেই প্রশ্ন আছে, আবার প্রশ্নের মধ্যেই উত্তর আছে। বলছে এখনো দেখোনি তুমি? কহিলাম, কেন কবি আজ এমন উন্মনা তুমি? কোথা তব নবপুষ্প সাজ। বসন্ত চলে এসেছে, অথচ তুমি এমন আনমনা হয়ে আছো। তোমার যে নতুন সাজ, নতুন ফুলের সাজ, তুমি যে ফুলে ফুলে নিজেকে সাজাবে, তুমি যে কবিতার অলংকার পড়বে, ফুলের অলংকার পড়বে, সেই ফুলের অলংকার, কবিতার অলংকার তো তুমি পড়নি, তুমি তো কবিতা সৃষ্টি করনি, তুমি কেন সাজনি? কেন বসন্তকে বরণ করছো না? কহিল সে সুদূরে চাহিয়া অলখের পাথার বাহিয়া। অলখ মানে অলক্ষ্য, অদৃশ্য, পাথার মানে সমুদ্র। বলছে সেই অলক্ষ্য সমুদ্রের দিকে চেয়ে সে বলছে, তরি তার এসেছে কি? বেজেছে কি আগমনী গান? অর্থাৎ বসন্তের তরি, বসন্তের নৌকা কি এসেছে? তার আগমনী গান কি আমরা শুনেছি? বেজেছে আগমনী গান? প্রশ্ন করছে। ডেকেছে কি সে আমারে? শুনি নাই, রাখিনি সন্ধান। কেমন উদাস উদাস কথা বলছে। সে কি আমাকে ডেকেছে? আমি শুনিনি তো, আমি এগুলো আজকে এবার আমি এগুলোর কোনো সন্ধান রাখিনি, এবার আমার কাছে এগুলোর বার্তা পৌঁছায়নি, আমি এগুলোর কোনো খবর রাখিনি। একটা উন্মনা, একটা উদাসীনতা কবির মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, যেটা তার পূর্বে কিন্তু ছিল না, যেটা একজন কবির কাছ থেকে আমরা প্রত্যাশা করি না। কহিলাম, ওগো কবি, রচিয়া লহনা আজ গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। মিনতি করছে কবি ভক্ত, বলছে এখন তুমি যাই হয়েছে, এখন তুমি তোমার বসন্ত বন্দনায় করে তুমি গান রচনা করো, কবিতা রচনা করো, তোমার কণ্ঠে আমি কবিতা শুনতে চাই, তোমার কণ্ঠে আমি বসন্তের গান শুনতে চাই, আমি মিনতি করছি তোমার কাছে। কবি ভক্তের আকুলতা ব্যক্ত হচ্ছে বারবার। কহিল সে মৃদু মধুস্বরে। কবি বলছেন, কেমন একটা উদাসীনতা দেখো, নাই হলো, না হোক এবারে। আমারই গাহিতে গান বসন্তেরে আনিতে বরিয়া, রহেনি সে ভুলে নিত, এসেছে তা ফাগুনি সরিয়া। বলছে আমার গান গাওয়ার জন্য, আমার কবিতা লেখার জন্য
আমার বসন্তকে বরণ করার জন্য তো সে অপেক্ষা করেনি, সে এসব নিয়ে ভুলে থাকেনি, সে তো চলে এসেছে, সে বসন্তকে স্মরণ করেই চলে এসেছে, ফাগুনকে স্মরণ করেই বসন্ত চলে এসেছে। কহিলাম, ওগো কবি, অভিমান করেছ কি তাই? তার যে অভিমানের সুর কবি ভক্ত বুঝতে পেরেছেন। বলছে, হ্যাঁ, চলে এসেছে, প্রকৃতি তার নিয়মে চলে আসে, ঠিকই আসে। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় কারোর জন্য অপেক্ষা করে না, আসলে অপেক্ষা করে না। সময় চলে তার নিজস্ব নিয়মেই, প্রকৃতি তার নিজস্ব নিয়মেই কিন্তু রূপ বদলাবে। ঝুপঝুপ বৃষ্টি আমি শত অনুনয় করলেও বৃষ্টিটা থেমে যাক, থেমে যাক, কিংবা আজকে সূর্যাস্তটা একটু পরে হোক, কয়েক সেকেন্ড পরে হোক, কিংবা আজকে সূর্যোদয়টা আর একটু ঘুমিয়ে নিই, হবে না। প্রকৃতি তার নিয়মেই উঠবে, তার নিয়মেই সূর্য উঠবে, তার নিয়মেই সূর্য ডুববে, তার নিয়মেই বৃষ্টি আসবে। প্রকৃতি চলবেই তার আপন গতিতে। বলছে, ওগো কবি, অভিমান করেছ কি তাই? যদিও এসেছে, তবু তুমি তারে করিলে বৃথায়। হ্যাঁ, প্রকৃতির নিয়মেই চলে এসেছে বসন্ত, ফাগুন চলে এসেছে, সব দিকে ফাগুনের আগমনীর সুর আমরা শুনতে পাচ্ছি, তার সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি। কিন্তু দেখলে কি হবে? ফাগুনে আসলে কি হবে? তুমি যদি গ্রহণ না করো, তুমি যদি তাকে বন্দনা না করো, তুমি যদি তাকে স্বাগত না জানো, তাহলে কিন্তু সে বৃথা হচ্ছে। কহিল সে পরম হেলায়। হেলা মানে অবহেলা, একটু অবহেলা, একটু অভিমান মনে হয় কবির ভেতরে জন্ম নিয়েছে। বৃথা কেন? ফাগুন বেলায় ফুলকি ফোটেনি শাখে, পুষ্পারতি লভিনী কি ঋতুর রাজন, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিরোচন। অর্ঘ্য মানে অঞ্জলি। বলছে, বৃথা হবে কেন? সব কিছুই তো চলছে, ফুলও ফুটেছে, ফুল কি ফোটেনি? প্রশ্ন করছে, ফুল কি ফোটেনি? এই ফোটেনি, এই প্রশ্নের সাথে সাথে কিন্তু উত্তরটা আছে, ফুল কি ফোটেনি শাখে। হ্যাঁ, ফুল ফুটেছে বলেই তো তিনি বলছেন, ফুল কি ফোটেনি? তাহলে আমাকে ডাকছো কেন? পুষ্পারতি লভিনী কি ঋতুর রাজন, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি। ফুলের বুকে গন্ধ আছে, উপহার অঞ্জলি সাজিয়ে দিয়েছে বসন্ত, তারপরও কেন বলছো আমি বৃথা করেছি? কবি ভক্ত বলছে, হোক, তবু বসন্তের প্রতি কেনই তব তীব্র বিমুখতা। কহিলাম, উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা। কবি ভক্ত বলছে যে সব কিছুই ঠিক আছে, মানলাম কবিতায় মানলাম তুমি কবিতায় রচনা করনি, তারপরেও বসন্ত এসেছে, কিন্তু তোমার উপেক্ষায় বসন্ত তো, ঋতুরাজ তো কষ্ট পাচ্ছে, ব্যথা পাচ্ছে। তুমি যদি তাকে বরণ করে না নাও, তুমি যদি কবিতা না লেখো, সে তো তার পরিপূর্ণতা খুঁজে পাবে না। কহিল সে কাছে সরে আসি, একদম কাছাকাছি এসে বলছে, কুহেলি উত্তরীতলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে। কুহেলি উত্তরীতলে, কুহেলি মানে কি? কুয়াশা। ওই যে একটু আগে বললাম উত্তরী, উত্তরী হচ্ছে উত্তর দিকের বায়ু বা চাদর, উত্তরী বাতাস, যেখানে শীতকালকে বলা হচ্ছে মাঘের সন্ন্যাসী। মাঘ মাসকে বলা হচ্ছে সন্ন্যাসীর মতো। কেন সন্ন্যাসীর মতো বলা হচ্ছে? মনে হচ্ছে শীত হচ্ছে কিসের ঋতু? শীত হচ্ছে রিক্ততার ঋতু, শীত হচ্ছে অপূর্ণতার ঋতু, ঝরে পড়ার ঋতু। শীতে দেখবে সব কিছু কুয়াশার ঋতু, শীতে দেখবে সব কিছু গাছের পাতা ঝরে যায়, একটা বিমর্ষতা, শীত শীত মানে প্রচণ্ড শীতের মধ্যে প্রকৃতি যেন একটি স্থবিরতার মধ্যে অবগাহন করে, প্রকৃতির সব কিছুই যেন কেমন যেন উদাসীনতা। এই মাঘের সন্ন্যাসীকে বলছে, মাঘের সন্ন্যাসী কি করেছে? বলেছে, গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে। কবিকে বলছে যে শীত তো রিক্ত হস্তে চলে গেল, মাঘের সন্ন্যাসী তো চলে গেল রিক্ত হস্তে, শূন্য হাতে। সে তো প্রকৃতি থেকে কিছুই নিল না, তার ধূসরতা, তার কুয়াশা, তার আবছা আলো আঁধার, সব কিছু মিলেই শীত যেন একটা বিষণ্ণতা নিয়েই যেন, মন খারাপ নিয়েই যেন চলে গেল একা, রিক্ত হস্তে, শূন্য হাতে। পরের লাইনটা চমৎকার একটি লাইন, চমৎকার একটি লাইন। এই এতক্ষণ যে কবিতা পড়লাম, সেই কবিতার লাইনটা, পরের লাইনটা, তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। এই যে এতক্ষণ কবির যে উদাসীনতা দেখলাম, কবির যে বসন্তের প্রতি অবহেলা দেখলাম, এত ফুল ফুটেছে,
এত বাঁশি বাজছে, এত পাখি ডাকছে, এই কিছুই কবি লক্ষ্য করেনি, কিংবা লক্ষ্য করলেও সেগুলো নিয়ে কবি কোনো গান রচনা করেনি, কবিতা রচনা করেনি। এই যে তার মধ্যে যে বিমুখতা, বসন্তের প্রতি যে বিমুখতা, বসন্তের প্রতি তার যে উদাসীনতা, এটা কেন? এটা হচ্ছে তার মধ্যে শীতের জন্য, শীতের শূন্যতা রিক্ত হস্তে চলে যাওয়ার জন্য একটি বিষণ্ণতা কাজ করছে, একটি কষ্ট কাজ করছে। বলছে আমি তাকে কিছুতেই ভুলে থাকতে পারছি না। এখানে প্রসঙ্গত উল্লেখ করা যায়, এখানে তার এগিয়ে যাওয়ার প্রেরণা, তার ভালোবাসার প্রেরণা, তার স্বামী, প্রথম স্বামী সৈয়দ মোহাম্মদ নেহাল হোসেন তার 21 বছর বয়সে তাকে ছেড়ে চলে যান, মারা যান। এই যে তাকে হারানোর যে বেদনা, কষ্ট, এটা কিন্তু কবি মনে একটি বড় দাগ কেটেছে। প্রিয়জনকে হারানোর কষ্ট কিন্তু কবি ভুলতে পারছে না। তার ভেতরে একটা ভালোবাসা হারানো, একটা অনুপ্রেরণা হারানোর যে বিষণ্ণতা, হয়তো এই বিষণ্ণতার একটি ছাপ, একটি সুস্পষ্ট একটি ছায়া পড়েছে এই তাহারি পরিমণি কবিতায়। আমরা আসলে ঠিক একইভাবে বলতে পারি যে কবিতা, গান, শিল্প মানুষের দৈনন্দিন জীবনের, মানুষের জীবনযাপনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা কল্পনায় হয়তো কবিকে অনেক কিছু করতে দেখি, কিন্তু সেখানেও কিন্তু জীবনের বাইরে কিছু না। আমাদের সুখ দুঃখ আছে, হাসি কান্না আছে, আমাদের ভালোবাসা আছে, প্রেম বিরহ আছে, ঝগড়া মনোমালিন্য আছে, অভিমান অভিযোগ আছে। এই সব কিছু নিয়েই কিন্তু আমাদের জীবন। আর এই সব কিছুর জীবনের এই চমৎকার পরিপূর্ণতা, পরিপূর্ণ রূপ এঁকে তোলেন কবি, সাহিত্যিক, শিল্পীরা তাদের শিল্পকর্মে, তাদের কবিতায়, তাদের গানে। সেই জন্যে আমাদের মন খারাপ হলে সেখানে আমাদের কবিতায় বিষণ্ণতার সুর পায়, আমাদের আনন্দ হলে আমাদের সেই কবিতায়, সেই গানে আমরা আনন্দের সুর পাই। হারে রে 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 আমায় যাসনি ছেড়ে, কিংবা আহা আজিয়ে বসন্তে এত ফুল ফোটে, এই যে, বা আজি ধানের ক্ষেতে রৌদ্র ছায়া লুকোচুরির খেলা। কত গান, কত কবিতা, কত শিল্প, সব কিছুতেই কিন্তু কোনো না কোনোভাবে জীবনের একটি ছায়া আমরা খুঁজে পাই, জীবনের একটি পরিচ্ছন্ন রূপ আমরা খুঁজে পাই। হয়তো সেখানে আরও কিছু কল্পনা দিয়ে, হয়তো সেখানে আরও কিছু রং দিয়ে জীবনের ক্যানভাসে কবি, শিল্পী, সাহিত্যিকরা সেই ছবিটা পরিপূর্ণতা দেয়, সুন্দরভাবে এঁকে তোলে, এবং সেটাতেই আমরা মুগ্ধ হই, এবং সেটাতেই আমরা হারিয়ে যাই। আমরা গানে হারিয়ে যাই, আমরা কবিতায় হারিয়ে যাই। এবং এই যে বিষণ্ণতা, কবির এই যে কষ্ট, এই কষ্টের পরিপূর্ণ ছাপটা কিন্তু এই তাহারি পরিমণি কবিতায় আমরা সুস্পষ্টভাবে লক্ষ্য করি। আমাদের আবেগ আছে, আমাদের অনুভূতি আছে, আমাদের প্রেম আছে, ভালোবাসা আছে, আমাদের কষ্ট আছে, আমাদের আনন্দ আছে। আর এই সব হাসি কান্না, সুখ দুঃখ নিয়ে আমাদের এই সব দিন রাত্রি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছ, আশা করি তোমাদের ছোট ছোট বিষয়গুলো, তোমাদের অপূর্ণতাগুলো তোমরা পূরণ করতে পেরেছ। আমরা কথা বলবো আগামী ক্লাসে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো কবিতা, গল্প কিংবা উপন্যাসে। তোমরা আমাদেরকে প্রশ্ন করতে পারো, তোমরা আমাদেরকে লিখে জানাতে পারো, তোমরা আমাদের কমেন্টে গিয়ে তোমাদের কোনো কিছু জানার থাকলে সেটা জানতে পারো, আমাদেরকে জিজ্ঞেস করতে পারো, আমরা সেখানে হয়তো উত্তর দেব। এবং ক্লাস তো ইতিমধ্যে শুরু হয়ে গেছে, একটি বা দুটি করে করে আমরা ক্লাস নিচ্ছি, এবং আমরা তোমাদের কাউকে কাউকে পাচ্ছি, এক এক দিন এক একজনের ক্লাস আমরা পাচ্ছি। তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা প্রায় 1.5 বছর পড়াশোনা থেকে একটু বিচ্ছিন্ন ছিলে, বেঁচে থাকাটাই যেখানে আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল, প্রধান ছিল, সেখানে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আমরা সবাই আবার তোমাদের মধ্যে আসতে পেরেছি, তোমরা আমাদের সামনে আসতে পেরেছো। আমরা আশা করি অচিরেই আমরা করোনাকে জয় করতে পারবো, অচিরেই আমরা আবার সেই পূর্ণাঙ্গ ক্লাসরুমে ফিরে যেতে পারবো, আমরা আবার হইচই আনন্দে মেতে উঠতে পারবো। তবে সেই আনন্দ, সেই পরিপূর্ণতা, পরিপূর্ণ ক্লাসের জন্য বা পরিপূর্ণ স্বাভাবিক জীবনযাপনের জন্য এখনও কিন্তু আমাদেরকে কিছু স্বাস্থ্য সচেতনতা মেনে চলতে হবে। আমরা
অবশ্যই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলব। যেখানেই থাকি, যেভাবেই থাকি, স্বাস্থ্যবিধি অবশ্যই আমাদের মানতে হবে। আমরা চেষ্টা করব ভিড়, হইচই, আড্ডা, কোলাহল এগুলো থেকে এখনও পর্যন্ত একটু দূরে থাকার জন্যে আমরা আর কিছুদিন না হয় একটু অপেক্ষা করি, নিজেদেরকে একটু সংযত করি। আমরা হয়তো আগামী বসন্তেও আমরা চমৎকারভাবে একটি বসন্ত উৎসবও পালন করতে পারি। আগামী দিনটাকে পরিপূর্ণভাবে সুস্থ রাখতে হলে, আগামী দিনটাকে পরিপূর্ণভাবে সুন্দরভাবে উপভোগ করতে হলে আজকের দিনে অবশ্যই আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। আমি আবারও বলছি, বইয়ের সাথে থেকো, গল্প কবিতা পড়ো, ছবি দেখো, ছবি এঁকো, মনের পাতায় ছবি এঁকো। যেখানে যত সুন্দর পাবে কুড়িয়ে নেবে, যেখানে যত কল্যাণ পাবে কুড়িয়ে নেবে। সুন্দরের জয় হোক, কল্যাণের জয় হোক, মানবতার জয় হোক। আমরা আমাদের শিশুদের, আমরা আমাদের সন্তানদের অনেক অনেক ভালোবাসা এবং আদর জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। ধন্যবাদ সবাইকে।